আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। প্রেম ও দ্রোহের অনবদ্য উচ্চারণের কবি হেলাল হাফিজ আর নেই, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। বিডিআর বিদ্রোহের নেপথ্য কুশীলবদের বের করতে অধিকতর তদন্তে যাচ্ছে মামলা, পরিষ্কার হবে তৎকালীন ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বললেন মির্জা ফখরুল। মূল্য বাড়ানো হলেও বাজারে স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিনের সরবরাহ, মিনিকেট নাজির শাইলের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। সাদপন্থীদের বিশ্ব ইজতেমা প্রতিহত করার ঘোষণা জোবায়েরপন্থীদের, সাদপন্থীদের ইজতেমা বন্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর হুঁশিয়ারি। এবং বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে সব স্তরের মানুষের শ্রদ্ধা, ধানমন্ডিতে জানাজার পর বনানী কবরস্থানে চিরশয়ান। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে বুলগেরিয়ায় দূষণ রোধে প্লাস্টিক ব্যবহারের খবর। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হওয়ার পেছনে নেপথ্যের কুশীলব কারা ছিলেন তা বের করতে তখন দায়ের হওয়া হত্যা মামলাটি অধিকতর তদন্তে যাচ্ছে। 5ই আগস্টের পট পরিবর্তনের পর নিযুক্ত মামলার নতুন চিফ প্রসিকিউটর চ্যানেল আইকে জানিয়েছেন, তখনকার ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বের অনেকেরই ওই ঘটনায় জড়িত থাকতে পারে, যা তদন্তে আরও পরিষ্কার হবে। পরাগা সিং জানাচ্ছেন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া 2টি মামলার মধ্যে হত্যা মামলাটির চূড়ান্ত রায় হয়েছে প্রথমে বিচারিক আদালতে, পরে হাইকোর্টে। ওই রায়ের বিরুদ্ধে বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন আছে মামলাটি। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এই মামলাটি অধিকতর তদন্তের দাবি উঠেছে নানা মহল থেকে। সেই তদন্তকারী কর্মকর্তা পারপাসলি তিনি একটা দলের পক্ষে কাজ করেছেন, ওই দলের যারা মূল সম্পৃক্ত ব্যক্তি মর্মে তাদেরকে আড়াল করেছেন। নেপথ্য নায়ক কারা ছিলেন, তাদের এই যে বিতর্কিত ভূমিকা কি কি ছিল, যাদের কারণে ওই সময়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা না নিয়ে একটা প্রলম্বিত সময় দিয়েছেন আসামিদেরকে খুন করা, খুনের পরে লাশ গুম করা, যাদেরকে এখন আসামিভুক্ত করা হয়েছে এরা ধরেন ডিডি হলো সর্বোচ্চ তাদের র্যাঙ্ক। এর বাইরে যারা আছে কলা কৌশলী, যারা এর ভিতরে কলকাঠি নাড়িয়েছেন বা বলা হয় অন্য দেশেরও একটা ইঙ্গিতে ইন্ধনে বা প্ররোচনায় বা তাদের দ্বারা ইন্ডাক্টেড হয়ে নিয়োজিত হয়ে জড়িত ছিলেন, সেই লোকগুলোকে আনা হয় নাই। সঠিক তদন্ত হইলে ওই সমস্ত লোক আসবে মর্মে এটা আমরা ওইভাবে তথ্য পাচ্ছি। ওই ঘটনায় জড়িত কেউ যেন বিচারের বাইরে না থাকে, সেজন্যই অধিকতর তদন্তের উদ্যোগ, বলছেন চিফ প্রসিকিউটর। সেখানে প্রধানমন্ত্রী যাওয়ার কথা, অন দি ডে তিনি সেখানে যান নাই।
কেন যায় নাই, এই প্রশ্নগুলো এসেছে মানুষের কাছে। যদি তিনি কোনো তথ্য সত্যি অবহিত হয়ে থাকেন এবং সেই কারণে না গিয়ে থাকেন, তার দায়িত্বটা ডবল হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বা যারা নেগোশিয়েট করতেছিলেন, কিছু এমপি, কিছু প্রতিমন্ত্রী সহ অন্যান্য যারা আছেন, এদের দায়িত্ব অ্যাভয়েড করার তো কোনো সুযোগ নাই। নিশ্চয়ই তাদেরকে ব্যাখ্যা দিতে হবে। পিলখানায় বিদ্রোহ ও হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলাটির এখনও বিচার সম্পন্ন হয়নি। এটিও দ্রুত শেষ করতে চাই প্রসিকিউশন। অ্যাভয়েড করার তো সুযোগ নাই। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। একটি শক্তি দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, পদে পদে তাদের সব ষড়যন্ত্র ঝরে পড়ে যাচ্ছে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ক্ষমতার জন্য হত্যাকাণ্ড চালাবে। তিনি আরও বলেন, দেশের হিন্দুদের উস্কানি দেওয়া হয়েছিল, যারা উস্কানি দিয়েছিল তাদের মুখ্য জবাব দিয়েছে হিন্দুরা। বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। এই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন কর্মী এবং সমর্থকরা একা করতে পারবে না। এই বাংলাদেশ গড়ার কাজে সমস্ত জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা লাগবে। এমন একটি বাংলাদেশ গড়ার জন্য আসমান থেকে ফিরিস্তা পাঠিয়ে আল্লাহ সরাসরি গড়ে দেবেন না। এই জমিনের মানুষেরাই গড়বে। তারা ভালো পথে এগোলে, আল্লাহ সন্তুষ্টির পথে এগোলে, শান্তির দিকে আগালে আল্লাহ তাআলা তার ফিরিস্তা পাঠিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। দেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় মির্জা ফখরুল বলেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতে সক্রিয়ভাবে কাজ করছে। তাকে প্রতিহত করতে সবাইকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আক্তার হোসেন জানাচ্ছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা। নেতারা বলেন, সংস্কারের কথা বলে যদি নির্বাচন বিলম্বিত করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ সময় বয়ে আনবে, এতে দেশও ক্ষতিগ্রস্ত হবে। যদি 11 বা 12 ডিসেম্বর পাক হানাদার বাহিনী তারা মুক্তিযোদ্ধাদের হাতে যে আত্মসমর্পণের কথা ছিল জেনারেল ওসমানীর কাছে, এবং যে কোনো ষড়যন্ত্রের কারণে যে আত্মসমর্পণ জেনারেল ওসমানীর কাছে না হয়ে জেনারেল নিয়াজির কাছে হয়েছিল। সংস্কার হচ্ছে একটা চলমান পদ্ধতি। আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, আপনারা সংস্কারের প্রস্তাব দেন। আপনারা যা পারবেন না, ভবিষ্যতে জনগণের সরকারে সেটা বাস্তবায়ন করবে। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় বলে আসছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। প্রথম থেকে তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কারণ আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে, জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট, তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে। কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা কিন্তু মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত। এবং আমি মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। বিএনপি নেতারা বলেন, পতিত স্বৈরাচার দেশে বিদেশে ষড়যন্ত্র করছে। এদেশের ছাত্র জনতার শক্তির কাছে স্বৈরাচাররা পরাজিত হবেই। কেউ যদি দেশের ক্ষতি করতে চায়, ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দাম বাড়িয়ে দেওয়ার পরও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিনের সরবরাহ। কিছু দোকানে মিললেও কিনতে হচ্ছে আরও বেশি দামে। মিনিকেট ও নাজিরশাল চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। কমতে শুরু করেছে আলু, পেঁয়াজ সহ বেশ কিছু সবজির দাম। তবে সামান্য দাম কমায় সন্তুষ্ট নন ক্রেতারা। তারা জানালেন বাজার মনিটরিংয়ের অভাবের কথা। নাজিব বেগ জানাচ্ছেন। গেল কয়েক সপ্তাহ ধরেই বাজারে সয়াবিন তেলের সরবরাহে কৃত্রিম সংকট চলছে। আন্তর্জাতিক বাজার বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়ালেও 4 দিনে স্বাভাবিক হয়নি সরবরাহ। তেল আছে অন্য কোম্পানির, যেটা আমার ওই যে
বিভিন্ন ব্র্যান্ডের তেল। কাস্টমার এসে খুব খোঁজাখুঁজি করতেছে, আমরাও ডিলার পয়েন্টে ফোন দিতেছি, কোথাও কোনো তেল পাইতেছি না। দাম তো বাড়ছে, তো প্রোডাক্ট তো নাই। যথাযথ রসিদ দেখাতে না পারায় মোহাম্মদপুর কৃষি মার্কেটে এক ভোজ্য তেল ব্যবসায়ীকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উনি আসলে অথেন্টিক ভাউচার আমাকে দেখাতে পারেনি, ওটা ওনাকে আমি লসেই বিক্রি করতে বলেছি, কারণ আমি তো আসলে আইনের বাইরে ওনাকে কোনো ইনস্ট্রাকশন দিতে পারবো না। ভালো খবর নেই চালের বাজারে। কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে নাজিরশাইল ও মিনিকেটের দাম। বেড়েছে বাসমতি ও আটাশ চালের দামও। দাম বাড়ার জন্য পাইকাররা আড়তদারদের আর আড়তদাররা দায় চাপাচ্ছেন মিলাদদের উপর। মেল মালিকরা সিন্ডিকেটটা করতেছে, দামামান আদালত, ভোক্তা অধিকার একটু মনিটর করলে মনে হয় বাজারটা আবার নিয়ন্ত্রণে চলে আসতে পারে। যখন যে রেট দেয় বা যে রেট আমরা কিনি, আমাদের একটা কস্টিং আছে, লোড আনলোডিং, নামানো খরচ, এর থেকে এরপর আমরা কিছু লাভ রাখে তারপর আমরা বিক্রি করি। কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে পেঁয়াজের দাম। নতুন আলুর দাম কমে এখন বিক্রি হচ্ছে 80 টাকায়। কমেছে বেগুন, মূলা, টমেটো সহ আরও কিছু সবজির দাম। নতুন সবজি কিছু দাম বাড়তি, আর পুরানগুলোর দাম কম। শীতকালীন সবজি যেটা আমরা এখন 50 টাকা 60 টাকা কেজি পাবো, এখন 100 টাকার নিচে কোনো সবজি এখন পাওয়া যাচ্ছে না। এক সপ্তাহে এলাচের দাম বেড়েছে কেজিতে প্রায় 500 টাকা। পাইকারি কিনেন, ওইখানে বাড়লে আমাদের এখানে তো বাড়ানো লাগবেই বলেন। গরুর মাংসের দামের হেরফের না হলেও বেড়েছে দেশি মুরগি ও ব্রয়লারের দাম। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেছেন, পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম যাতে কমে আসে সেই বিষয়ে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। পণ্যের সরবরাহ ঠিক রাখতে অন্য কয়েকটি দেশের মতো সরকারি গাড়ি ব্যবহারের চিন্তা করা হচ্ছে। পরাগ কাসিম জানাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গ্র্যান্ড পুনর্মিলনী 2024 সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এবিএম শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজনে ছিলেন বিভাগের সাবেক শিক্ষার্থী ও কর্পোরেট ব্যক্তিত্বরা। আমাদেরকে এখন সঠিক কাজ করে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যার যেখানে দায়িত্ব আছে, মার্কেটিংয়ের টিচারের যে দায়িত্ব, মার্কেটিং বিভাগের স্টুডেন্টের যে দায়িত্ব, এই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র ও অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা অন্য বিষয়ের পাশাপাশি কথা বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও। ফ্যামিলিতে যে ডেলি আমরা ইউজ করি, ওগুলির দাম খুব বেশি কমছে না। প্রডিউসারের কাছ থেকে কাউরান বাজারে প্রচার করে এটা দেখা যায় 3 গুণ হয়ে যায় জিনিসের দাম। সাবে যখন জিনিসপত্রের দাম অত্যাধিক বেড়ে গেল, সরকার বলল যে রাজধানীতে নিয়ে আসার জন্য সরকারি ট্রাক ছাড়া অন্য কোনো ট্রাক ইউজ করা যাবে না। প্রডিউসার যিনি বিক্রি করতেছেন, এনভেলপের ভিতর খুব সুন্দর করে কত দামে বিক্রি করতেছে ওটা লিখে দেবে ওখানে। তারপর ওইটা নিয়ে ট্রাক চলে আসবে। ঢাকা শহরে বলেন, চট্টগ্রামে বলেন, ট্রান্সপোর্টেশনটা হবে সরকারি। এখানে কি আপনারা মনে করেন যে জিনিসপত্রের দাম কমতে পারে? দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল মিলন মেলা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। যে কোনো মূল্যে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন মাওলানা জোবায়েরপন্থীরা। জুম্মার নামাজের পর বাইতুল মাকারমের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সরকারকে হুঁশিয়ার করে তারা বলেন, সাদপন্থীদের ইজতেমা বন্ধ না করলে অন্তর্বর্তী সরকারকে কঠিন মূল্য দিতে হবে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। আগামী 31শে জানুয়ারি প্রথম এবং 7ই ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা নিয়ে তাবলিগ জামাতের মাওলানা সাদ এবং মাওলানা জোবায়েরপন্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে জুমার নামাজের পর ওলামাদের বিরুদ্ধে মামলা ও হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে তাবলিগ জামাতের মাওলানা জোবায়েরের অনুসারী সুরায়ে নিজামপন্থীরা। বিক্ষোভ পূর্ব সমাবেশে মাওলানা সাদপন্থীদের প্রতিহত করে দেশে একবারই ইজতেমা করার ঘোষণা দেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবিদারে বলব, বাংলাদেশের ইজতেমা 2টা না 1টা হবে। দ্বিতীয় কোন ইজতেমা, এটা বৈষম্য, এটা মানতে পারি না। ইজতেমার আয়োজন নিয়ে বৃহস্পতিবার টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। 2017 সালে তাবলিগ জামাতে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারী ও মাওলানা জোবায়ের নেতৃত্বাধীন
সুরায়ে নিজামপন্থীদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। 2018 সাল থেকে দুই পক্ষ আলাদাভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। শব্দ দূষণ নিয়ন্ত্রণে এই মাসে শব্দ দূষণ বিধিমালা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর গুলশান লেক পার্কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুনঃ প্রশিক্ষণ কর্মসূচিতে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, জানুয়ারি থেকে রাজধানীর 10টি পয়েন্টে শব্দ দূষণ বিরোধী ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচিতে উঠে আসে রাজধানী সহ সারা দেশে শব্দ দূষণের বিরূপ প্রভাব এবং উত্তরণের রূপরেখা। সে সময় টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে রাজুক এবং সিটি কর্পোরেশন সহ সব পক্ষের সমন্বিত পদক্ষেপে গুরুত্ব আরোপ করা হয়। আমাদের স্ট্রাকচারাল, তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল ওইসব ডিজাইন আমরা নিতাম না, সেইগুলো এখন আমাদের বিল্ডিং যখন অনুমোদন করি আমরা প্ল্যান, আমাদের এখন থেকে প্ল্যানার, আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার এবং এই স্পেশালিস্টরা এখন বসে মালিকের পক্ষ থেকে এবং রাজুকের পক্ষ থেকে বসে আমরা অনুমোদন করি। এটার বিষয়টা হলো সেফটি এবং যাতে বিল্ডিংটা ভূমিকম্প প্রতিরোধ করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রজন্ম বেড়ে উঠছে একটা মানসিক অস্থিরতার সাথে নিয়ে। একটা প্রজন্মকে, একের পর এক প্রজন্মকে আমরা অস্থিরতা শিখাচ্ছি, অস্থির করছি আমাদের এই লাগামহীন আচরণের মাধ্যমে। এটা আমরা আর করবো না। আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দ দূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে, এবং সেখানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব। এটা ক্রমাগত একটা চর্চার মধ্যে রেখে আমাদের 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা একটা পরিকল্পনা করে এটাকে নিয়ন্ত্রণে আমাদের আনতেই হবে। কোনো সভ্য দেশে এটা চলতে পারে না। 21 পদকপ্রাপ্ত বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সব স্তরের মানুষ। সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তাঁর মরদেহ। 11:30 পর্যন্ত শিল্পীকে শ্রদ্ধা জানান ভক্ত, অনুরাগী সহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। যাযাবর মিন্টু জানাচ্ছেন। বৃহস্পতিবার সকাল 7:45 পৃথিবীর মায়া ত্যাগ করে লাখো কোটি ভক্তকে শোকসাগরে ভাসিয়ে চলে যান দেশ বরেণ্য শিল্পী পাপিয়া সারওয়ার। গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় গুণী এই শিল্পীকে। সম্মিলিত কণ্ঠে পরিবেশন করা হয় শিল্পীর প্রিয় গান। যত দূরে আমি স্মৃতিচারণ করেন সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন ও পরিবারের সদস্যরা। পাপিয়া যেমন নিঃশ্বাস সাথে শিখাতেন এবং সবার প্রতি খুব তার মায়া ছিল। আশা করি আপনাদের শ্রদ্ধায় সে তার অনন্ত যাত্রায় আনন্দ পাবে। যখন আমি প্রথম শান্তিনিকেতনে যাই, আমাকে অনেক রকমের সাহায্য সহযোগিতা করেছিল। পাপিয়া, তোমাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। পাপিয়া সারওয়ার আপা একজন প্রকৃত শিল্পী ছিলেন, যে কারণে তিনি ছিলেন নিভৃতচারী। পূর্ণ ভালোবাসা থেকে রবীন্দ্রনাথের প্রতি তিনি এই কাজ শুরু করেছিলেন। তার প্রতিভা দিয়ে সে আমাদেরকে জিতিয়ে নিয়েছিল। তার গান, তার ব্যক্তিত্ব দিয়ে আমাদের সকলের মন জয় করেছেন। শিল্পীর সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জুমার পর ধানমন্ডি ঈদগাহ মাঠে পাপিয়া সারওয়ারের জানাজার নামাজ হয়েছে। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রবীন্দ্রসঙ্গীতের বরেণ্য শিল্পী পাপিয়া সারওয়ার। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এমন অমর পংক্তিমালার রচয়িতা কবি হেলাল হাফিজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হচ্ছিল 76 বছর। দ্রোহ ও প্রেমের অনবদ্য উচ্চারণের এই কবি বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রথম নামাজে জানাজা শনিবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে এবং পরে বাংলা একাডেমি প্রাঙ্গণে হবে। কবি হেলাল হাফিজের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। শাকের আদনান জানাচ্ছেন। 5 দুপুরের নির্জনতা খুন করে দুপুরবেলায় অনন্ত লোকে পাড়ি জমালেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ।
কয়েক বছর ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগের সুপার হোমের টয়লেটে পড়ে মাথায় আঘাত পান হেলাল হাফিজ। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 1986 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন কবি হেলাল হাফিজ। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তিনি ঠিকভাবে কথা বলতে পারতেন না এবং তিনি হাঁটতে পারতেন না ঠিকমতো। তো তার শরীরের বেশ নাজুক অবস্থায় চলে যায়। বেসিক্যালি উনি তো রাষ্ট্রীয় মর্যাদায় ওনার দাফন হোক, এটা আমরা চাই। সেই জায়গা থেকে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। লড়াই সংগ্রামে, প্রেমে বিরহে, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ করেছেন পাঠক হৃদয়ে। নিষিদ্ধ সম্পাদকের মতো অগ্নুৎসব কবিতাও শরীরে রন্ধে রন্ধে আগুন জ্বেলে দেয়। কেবল মুক্তিযুদ্ধ কিংবা গণ অভ্যুত্থানের মতো প্রেক্ষাপটে নয়, যে কোনো অন্যায় শোষণে, অবিচারে হেলাল হাফিজের উচ্চারণ বারবারই হয়েছে সরব। 2021 সাল পর্যন্ত তিনি বলতেন যে আসলে আমি একাকিত্বটাকে এনজয় করি, কিন্তু 2022 সালের পরবর্তীতে উনি আর বলছেন যে একাকিত্বটাকে তিনি আর এনজয় করছেন না। আর ওনার কবিতার আমি আসলে অনুরাগী, আর আমি যেহেতু বাংলা সাহিত্যের শিক্ষার্থী, ওনার কবিতার সঙ্গে তো একেবারে শিক্ষার্থী জীবন থেকেই পরিচয় আছে। যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থ হেলাল হাফিজকে দিয়েছে অসামান্য খ্যাতি। এরপর দীর্ঘদিন আর কোনো বই বের করেননি তিনি। 2012 সালে ওই কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা 71। সবশেষ 2019 সালে প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদনা। এত কম কবিতা লিখে এত খ্যাতি পাওয়ার নজির বাংলা সাহিত্যে বিরল। 2013 সালে তিনি বাংলা একাডেমির পুরস্কার পান। নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে 1948 সালের 7 অক্টোবর জন্মগ্রহণ করেন হেলাল হাফিজ। 1965 সালে নেত্রকোনা দত্ত হাইস্কুল থেকে মাধ্যমিক ও 1967 সালে নেত্রকোনা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন হেলাল হাফিজ। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। গাজায় একটি পোস্ট অফিসে ইসরায়েলি হামলায় 30 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 50 জন। রয়টার্স জানিয়েছে গাজার নুসেরাত শরণার্থী শিবিরে একটি পোস্ট অফিসে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলার জেরে উদ্বাস্তু হওয়া পরিবারগুলো এই পোস্ট অফিসে আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে নিহতরা হামাসের যোদ্ধা ছিলেন। মানবিক সহায়তার পণ্য লুটের চেষ্টা করছিলেন তারা। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সারা দেশে মুক্তি পেয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত পলিটিক্যাল শাটারধর্মী সিনেমা 840 ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তির প্রথম দিনেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে এই চলচ্চিত্র। হলগুলো দর্শকে পরিপূর্ণ ছিল। সুলতানা হিমু জানাচ্ছেন। নির্ধারণ করে 2007 সালে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নাটক 420 এর ধারাবাহিকতায় নতুন রূপে ফিরল এর সিকুয়েল, তবে এবার সিনেমা রূপে। মুক্তি পেল মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী চলচ্চিত্র 840 ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। 840 চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তির প্রথম দিনেই হলগুলোতে দর্শকের ব্যাপক উপস্থিতি। গল্প ও নির্মাণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। ভালো ছিল, একটা লার্নিং ছিল, মানে বর্তমান প্রেক্ষাপট নিয়ে। ছবি কেমন লাগছে এটা জানার থেকে এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে। এই ফজলুর রহমান বাবুর ডাঙ্কির ছেলেটা খুব ভালো লেগেছে। প্রথম দিনেই হল পরিদর্শন করেন সিনেমার কলাকুশলীরা। চলচ্চিত্রটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তারা। আমাদের বেশিরভাগ কাজে আসলে ইমপ্রেস টেলিফিল্ম থাকে, সবসময় থেকে আসছে। 420 সাথে যেহেতু উনারা ছিলেন, 840 সাথে ওনারা থাকবেন এবং আশা করছি ফিউচারেও আমরা যখন ভালো কোনো কাজ করতে যাব তখন ওনারা আমাদের সাথে সবসময় থাকবেন। সিনেমাটা করে আমরা খুব মজা পেয়েছি। ডিরেক্টর থেকে শুরু করে যারা যারা কলাকুশলী ছিল বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা ছিল তারা খুবই আরামসে আমরা কাজটা করেছি। সারা দেশে 15টি হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্র 840। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা বিশেষ সংবাদ।
বিশ্বজুড়ে প্লাস্টিক উৎপাদন এবং বর্জ্য অভূতপূর্ব হারে বাড়ছে। প্রতি বছর বিশ্ব 400 মিলিয়ন টন নতুন প্লাস্টিক উৎপাদন করে, যা প্রতিনিয়ত এই পরিবেশকে দূষিত করছে। এমন পরিস্থিতিতে বুলগেরিয়ার দূষণ রোধে প্লাস্টিক পুনরায় ব্যবহার করতে উদ্যোগ নিয়েছে। দেশটির রাজধানী সোফিয়ায় প্লাস্টিক পুনর্ব্যবহারের ইকোপ্যাক নামে একটি সংস্থা চালু করেছে। এমনকি 2019 সাল থেকে ইকোপ্যাক বুলগেরিয়ায় পৌরসভা থেকে প্যাকিং বর্জ্য সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ করতে বিশেষ ইকোপ্যাক বিন স্থাপন করেছে। বুলগেরিয়ান সরকারের দেয়া তথ্য মতে গত বছর বুলগেরিয়ায় ব্যবহৃত 4.9% উপকরণ রিসাইক্লিং থেকে এসেছে। এমনকি সংস্থাটি প্লাস্টিক দূষণ রোধে শিশুদের এবং ছাত্রদের জন্য কর্মশালার আয়োজন করে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানিতে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, নতুন বাজার ও বড় রপ্তানি আদেশ পাওয়ায় রপ্তানিতে এই প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই নভেম্বর সময়ে দেশে ওষুধ রপ্তানির আগের বছরের একই সময়ের চেয়ে 52.45% বেড়ে $92.58 মিলিয়ন দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু নভেম্বরে রপ্তানি হয়েছে $22.73 মিলিয়ন, আগের বছরের একই মাসে যা ছিল $13.14 মিলিয়ন। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির তথ্য অনুযায়ী দেশীয় চাহিদার 98% মেটানোর পর ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকা এবং লাতিন আমেরিকা সহ অন্তত 151টি দেশে ওষুধ রপ্তানি করে বাংলাদেশ। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। প্রেম ও দ্রোহের অনবদ্য উচ্চারণের কবি হেলাল হাফিজ আর নেই, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। বিডিআর বিদ্রোহের নেপথ্য কুশীলবদের বের করতে অধিকতর তদন্তে যাচ্ছে মামলা, পরিষ্কার হবে তৎকালীন ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বললেন মির্জা ফখরুল। মূল্য বাড়ানো হলেও বাজারে স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিনের সরবরাহ। মিনিকেট নাজির শাইলের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। সাদপন্থীদের বিশ্ব ইজতেমা প্রতিহত করার ঘোষণা জোবায়েরপন্থীদের, সাদপন্থীদের ইজতেমা বন্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর হুঁশিয়ারি। এবং বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ারের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারের সব স্তরের মানুষের শ্রদ্ধা। ধানমন্ডিতে জানাজার পর বনানী কবরস্থানে চিরশয়ান। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।